যে আমরা তাদের কাছাকাছি পৌঁছে গেছি। এটা শোনার পরে নেজি নিজের ব্যাকুগানের ব্যবহার করে। আমার খুব আজব লাগতেছে, আমরা অনেকক্ষণ ধরে সামনে আগাইতেছি কিন্তু কোনো ফাঁদ দেখতে পাইতাছি না। শিকামারু বলে যে মনে হয় তারা আমাদেরকে দুর্বল মনে করতেছে, তারা মনে করতেছে যে ওই মোটুই আমাদেরকে শেষ করে দিব, আর ওই মোটু ফিরে আইব দেখাই তারা রাস্তার মধ্যে কোনো ট্র্যাপ লাগায় নাই। নারুতো বলে যে তাদের মধ্যে অহংকার অনেক বেশি, তাদের মনে হয় যে আমরা অনেক বেশি দুর্বল। নেজি বলে যে ঠিক বলেছো নারুতো, এইভাবে আমাদেরকে দুর্বল মনে করা মানে আমাদেরকে অপমান করা, কিন্তু এতে আমরা খুব ভালো সুযোগ পাবো তাদের উপরে হঠাৎ করে আক্রমণ করার। তখন আমরা দেখতে পাই ওরোচিমারুর চেলারা সাসকেরে নিয়ে যাইতেছিল। এই জিরুবু তো একটু বেশি দেরি করতেছে, আর তখনই আমরা দেখতে পাই যে এই মোটু জিরুবু ওদের কাছে ফিরে আসে। ভাই ওই কেমনে এলো, ওখানে চৌজি হারিয়ে দিয়েছিল। সাকুন জিজ্ঞাসা করে তোমার এত দেরি লাগলো কেন? মোটু বলে যে আমার ওই লুজারদের চাকরা নিতে অনেক বেশি সময় লেগে গেছে। তখন ওরা তিনজন মিলে জিরুবুকে কথা শোনাতে শুরু করে যে জিরুবুর সাসকের কফিনকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জিরুবু তো ওই পিচ্চিদের চাকরা খাইতে ব্যস্ত হয়ে গেছিল। জিরুবু বলে আচ্ছা ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও। আর কিডোমারু তুমি মনে হয় অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, এই জন্য সাসকের কফিনটাকে আমার কাছে দিয়ে দাও। তখন কিডোমারু থেমে গিয়ে বলে যে আমি তোমার কাছে তো এই কফিনকে দিব না, কারণ হইতাছে তুমি জিরুবু না। আর কিডোমারু কফিনটাকে তাইউয়ার কাছে দিয়ে দেয়। জিরুবু তখন একটা কুনাই বের করে কিডোমারুর উপরে আক্রমণ করে। কিডোমারু বলে সেকন তাইউয়া তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের সাথে পরে দেখা করব। জিরুবু যখন কিডোমারুর উপরে আক্রমণ করে কিডোমারু জিরুবুর আক্রমণকে থামিয়ে দেয় আর বলে যে আসল জিরুবু কখনোই তাইউয়ার কথা শোনে না। আর তখনই আমরা দেখতে পাই এটা তো জিরুবু না, এটা হলো শিকামারু। শিকামারু বলে তো আমার চালাকি ধরা পড়ে গেছে, কিন্তু তখনই শিকামারু কিডোমারুর জালের মধ্যে আটকা পড়ে যায়। তবে পিছন থেকে নারুতো শ্যাডো ক্লোন বানিয়ে কিডোমারুর উপরে আক্রমণ করে। আমাকে দেখে ভয় পেয়ে গেছো? কিডোমারু মাকড়সার অনেক বড় জাল বানিয়ে নারুতোর সবগুলো শ্যাডো ক্লোনকে আটকে ফেলে। নারুতো হিরো হইতে জিরো হয়ে গেছে। নারুতো চিন্তা করে কিবা আকামারু এখনই তোমাদের সময়, ও এখন তোমাদের অ্যাটাককে ডজ করতে পারবে না। আর যখন আকামারু এবং কিবা কিডোমারুর উপরে আক্রমণ করে কিডোমারু তো স্পাইডারম্যান হয়ে যায়। আমি তোমাকে ছাড়বো না, এই ডায়লগ মারা বন্ধ করো পিচ্চিরা। আর তখন কিবা দেখতে পায় যে কিবা তো অলরেডি কিডোমারুর জালের মধ্যে আটকা পড়ে গেছে। আর যখন কিডোমারু বাপ ধরতা ছিল তখনই পিছন থেকে নেজি তার উপরে আক্রমণ করে, কিন্তু কিডোমারুর তো স্পাইডার সেন্স আছে ভাই, কইলাম না স্পাইডারম্যান, এই কারণে কিডোমারু নেজির অ্যাটাককেও ডজ করে ফেলে। তারপরে নেজিকেও মাকড়সার জালের মধ্যে আটকে ফেলে। আরে না ভাই, হয়তো আমাদের চারজনকে একবারেই ধরে ফেলেছে। আমরা প্ল্যান ফলো করলাম কিন্তু কোনো কাজ হইলো না, বুঝতে পারলাম না আমি। কিডোমারু তো নেজিকে একটা কাকুনের ভিতরে বন্দি করে ফেলে। আর নারুতো কুনাই দিয়ে কিডোমারুর জালকে কাটার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কাটতে পারে না। খামন, এই জালগুলো কি দিয়ে তৈরি, এগুলো তো কাটছেই না। কিডোমারু বলে যে চেষ্টা করা একেবারে বেকার বাচ্চা, আমার জাল এত মজবুত তোরা কিছুই করতে পারতি না। এদিকে কাকুনের ভিতরে নেজি চিন্তা করছিল যে আমি যতই চেষ্টা করছি ছুটতে পারছি না, আর আমি এই জালের ভিতরে আরো বেশি পেঁচিয়ে যাচ্ছি। নেজি দেখতে পায় যে ওর জালের ভিতরে আসলে চাকরা রয়েছে, যে কারণে এগুলো এত বেশি মজবুত। এই জন্য নেজি চিন্তা করে ওকে এখন কিছু না কিছু করতেই হবে। এদিকে কিডোমারু তো নিজের মুখ থেকে এক ধরনের হলুদ কালারের জাল বের করে, যেগুলো সাথে সাথে শক্ত হয়ে কাটাওয়ালা অস্ত্র হয়ে যায়। আর কিডোমারু নারুতোকে বলে যে তুমি হবে আমার প্রথম শিকার, এই জন্য আমি তোমার সাথে একটা ছোট্ট গেম খেলবো। আমি প্রথমে দেখার চেষ্টা করবো যে তোমাদের মধ্যে থেকে আসল কে। আর কিডোমারু একটা একটা করে নারুতোর দিকে ওই শক্ত জিনিসগুলোকে ছুঁড়ে মারে। ও তাহলে এটা একটা শ্যাডো ক্লোন, কোনো ব্যাপার না, আরেকবার চেষ্টা করছি। পরেরটাও ক্লোন ছিল। হা 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 হা, আমি অনেক মজা পাইতাছি। এই জন্য এইবার আমি একসাথে দুইটার উপরে আক্রমণ করব। আর এই দুইটাও ক্লোন ছিল ভাই। এখন খালি বাকি আছে দুইজন, একটা নারুতো আরেকটা হলো নারুতোর শ্যাডো ক্লোন। কি ব্যাপার, তুমি তো আসলে অনেক বেশি লাকি, কিন্তু এইবার আমি তোমাদের দুজনকে শেষ করে জিতে যাব। আর নারুতোর একেবারে শেষ শ্যাডো ক্লোনটাকেও কিডোমারু ধ্বংস করে দেয়। এখন বাকি আছে শুধু নারুতো। আর যখন কিডোমারু এটার উপরে আক্রমণ করে আমরা দেখতে পাই যে এটাও গায়েব হয়ে যায়, মানে এটাও শ্যাডো ক্লোন। কিডোমারু তো অবাক, হ্যাঁ আসলটা কই? আর তখনই আমরা দেখতে পাই নারুতো পিছন থেকে কিডোমারুর উপরে আক্রমণ করে দেয়। তবে কিডোমারু খুব সহজেই নারুতোর ঘুষিকে ব্লক করে ফেলে। ও তাহলে শুধু তার শ্যাডো ক্লোনগুলো আমার জালের মধ্যে আটকে ছিল, আর ওই নিজে লুকিয়ে অপেক্ষা করছিল আমার উপরে আক্রমণ করার জন্য। ওরে আমি দুর্বল মনে করছিলাম, কিন্তু হয়তো দুর্বল না। আর যখন কিডোমারু নারুতোকে জাল দিয়ে আটকে নিজের দিকে টান দেয় তখনই সেখানে নেজি চলে আসে আর কিডোমারুর জালকে নিজের হাত দিয়েই কেটে ফেলে। কিডোমারু তো এটা দেখে একেবারে অবাক হয়ে যায়। তুই তো আমার জালের ভিতরে ছিলি, সেখান থেকে বের হলি কিভাবে? তোর এই জালগুলো আসলে চাকরা দিয়ে তৈরি, আর চাকরাকে কাটাই হলো হিউগা ক্ল্যানের স্পেশালিটি। নেজি বলে যে আমি একাই এর সাথে লড়াই করতে পারবো, তোমরা সামনে চলে যাও।
তখন আকামারু ভয় পেতে শুরু করে। এতে কিবা বুঝতে পেরে যায় যে চোজি যে নিনজার সাথে লড়াই করেছিল তার থেকেও বেশি শক্তিশালী হলো এই নিনজা। নেজি বলে যদি আমরা এদের সাথে জিততে চাই তাহলে আমাদের এদের সাথে এক এক করেই লড়াই করতে হবে। শিকামারু তুমিও তো এটাই বলেছিলে তাই না? শিকামারুই বলেছিল যে আমাদের একটা এনিমির সাথে একজন লড়াই করতে হবে। হ্যাঁ আমি এটাই বলেছিলাম আর আমরা এতে রাজিও হয়েছিলাম। নেজি বলে তাছাড়া যদি আমরা সবাই এখানে থাকি তাহলে আমরা সাসুকেকে আটকাতে পারবো না। কিবা বলে কিন্তু চোজির কি হয়েছে? চোজি তো এখনো ফিরে আসেনি। যাই হোক নেজি কোনোভাবে ওদেরকে রাজি করিয়ে ফেলে যে নেজি এই স্পাইডারম্যানের সাথে লড়াই করবে। এই জন্য শিকামারু, নারুতো এবং কিবা সামনের দিকে চলে যায় সাসুকেকে ধরার জন্য। তবে কিডোমারু ওদেরকে থামানোর জন্য নিজের মাকড়সার জাল দিয়ে আক্রমণ করে, যেগুলো অনেক স্পিডে ওদের দিকেই যাচ্ছিল। তবে নেজি নিজের জেন্টাল ফিস্টের ব্যবহার করে সেগুলোকে আগেই কেটে দেয়। এরপরেই নেজি এবং কিডোমারুর 1 ভার্সেস 1 লড়াই শুরু হয়ে যায়। কিডোমারু বলে তোমার সাথে খেলার জন্য তো আমি অনেক বেশি আগ্রহী, কিন্তু আমরা আস্তে আস্তে খেলবো ঠিক আছে? তো খেলা হলো যে আমি তোমাকে 3 মিনিটের মধ্যেই শেষ করে দিব। এটা বলার পরে কিডোমারু নেজির দিকে লাগাতার মাকড়সার জাল মারতে থাকে, যেগুলোকে নেজি নিজের হাত দিয়ে কাটতে শুরু করে। কিন্তু কিডোমারুর স্পিড অনেক বেশি ছিল আর নেজি ওই স্পিডে কিডোমারুর জালগুলোকে কাটতে পারছিল না, যে কারণে নেজি কিডোমারুর জালের মধ্যে আটকা পড়ে যায়। আর নেজিকে মেরে ফেলার জন্য কিডোমারু নিজের মুখ থেকে ওই হলুদ কালারের স্পাইডারের ওয়েব ছুঁড়ে মারে নেজির দিকে। কিন্তু তখনই নেজি নিজের চাকরাতে ফোকাস করে ওই জালগুলোকে ছিঁড়ে ফেলে নিজেকে মুক্ত করে ফেলে। আর নেজি কিডোমারুর এই ওয়েবের ব্যবহার করেই কিডোমারুর কাছে পৌঁছে যায় আর জেন্টাল ফিস্ট 8 ট্রাইগ্রাম নামের একটা জুৎসুর ব্যবহার করে। এখন কিডোমারু নেজির 8 ট্রাইগ্রাম 64 পন রেঞ্জের মধ্যে রয়েছে। নেজি লাগাতার নিজের 64 পনের ব্যবহার করে কিডোমারুর চাকরা পয়েন্টগুলোর মধ্যে আক্রমণ করতে শুরু করে। নেজির এই অ্যাটাকগুলো এত বেশি ভয়ানক ছিল যে কিডোমারু গাছ ফেরে উপর থেকে নিচে পড়ে যায়। কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে কিডোমারু আবারও দাঁড়িয়ে যায়। নেজি চিন্তা করে যে এটা কি হইতাছে, আর যখন দুলা সরে যায় তখন আমরা দেখতে পাই যে কিডোমারুর চামড়ার উপরে একটা আর্মার রয়েছে। আসলে এগুলো হলো কিডোমারুর ওই হলুদ মাকড়সার জাল, যেগুলো শক্ত হয়ে যায়। কিডোমারু নিজেকে নিজের জাল দিয়ে কাভার করে ফেলেছিল, যে কারণে কিডোমারুর উপরে নেজির চাকরা পয়েন্টগুলোকে ব্লক করার অ্যাটাক কাজ করেনি। তুমি তো এখন আমাকে শেষই করে দিছিলা। আমি জানি যে যদি তুমি তোমার জেন্টাল ফিস দিয়ে আমাকে একবারও অ্যাটাক করো তাহলে আমার চাকরার নেটওয়ার্কের এন্টিনা ভেঙে যাবে। নেজি জিজ্ঞাসা করে এই জিনিসটা তোমার এই জালগুলো আসে কোথায় থেকে? কিডোমারু বলে যে এই ম্যাটেরিয়ালটা আসলে একটা মেটাল, যেটা আমার শরীরের থেকে বাইরে আসলে একেবারে শক্ত হয়ে যায় আর এটার মধ্যে চাকরার কোনো প্রভাবই হয় না। আর যেমন তুমি দেখেছো সেটাকে আমি শুধু নিজের মুখ থেকে না পুরো শরীর থেকে বের করতে পারি। ও এখন আমি বুঝতে পেরেছি, এই কারণেই তার শরীরের মধ্যে আমার চাকরা পয়েন্টের অ্যাটাক গুলো কিছুই হয়নি। কিডোমারু চিন্তা করে এর উপরে আমার মাকড়সার জাল কাজ করবে না, আর আমি যদি ওর কাছে যাই তাহলে ও আমারে জেন্টাল ফিস্ট দিয়ে লাল করে দিবে। আমার এর থেকে দূরে থেকে এর উপরে আক্রমণ করতে হবে। আর তারপরেই কিডোমারু সেখান থেকে লুকিয়ে পড়ে। নেজি বিয়াকুগানের ব্যবহার করে তাকে খুঁজতে শুরু করে আর কিডোমারু পিছন থেকে নেজির উপরে একটা কুনাই ছুঁড়ে মারে, যেটার মধ্যে একটা নকল পেপার বোম লাগানো ছিল। কিন্তু এটার কারণে নেজি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এই সুযোগে কিডোমারু নেজির উপরে স্পাইডার ওয়েব দিয়ে তৈরি করা অগণিত কুনাইকে ছুঁড়ে মারে, কিন্তু নেজি রোটেশন টেকনিকের ব্যবহার করে ওই সকল কুনাইগুলোকে ডচ করে ফেলে। এটা দেখার পরে কিডোমারু একেবারে অবাক হয়ে যায়। আমি তো বিশ্বাসই করতে পারছি না, সে আমার সকল অ্যাটাকগুলোকে ডচ করে ফেলেছে। এদিকে নেজিও কিডোমারুর পজিশন সম্পর্কে জানতে পেরে যায়, এই জন্য নেজি তার দিকে একটা কুনাইকে ছুঁড়ে মারে, তবে সেটাকে কিডোমারু ডচ করে ফেলে। নেজি দূর থেকেই বলে যে সেখান থেকে বেরিয়ে আয়, আর চিন্তা করে সে যদি এইভাবে দূর থেকে লড়াই করে তাহলে আমার অনেক কষ্ট হবে তাকে হারাতে। আমার যে কোনো ভাবে তার কাছাকাছি যেতেই হবে। কিডোমারু এখানে বুঝতে পেরে যায় যে নেজি এত সহজে হার মেনে নিবে না। এই কারণে কিডোমারু তখনই কার্স মার্ককে অ্যাক্টিভ করে ফেলে। তো চলো এখন শুরু হবে আমাদের আসল খেলা। তখনই কিডোমারু সামানিং জুৎসু পারফর্ম করে আর সেখানে অনেক বড় একটা মাকড়সাকে সামান করে ফেলে। ওই বড় মাকড়সাটা অনেক বড় সড়ো আকারের একটা জাল বের করে আর কিডোমারু নিজের মুখ থেকে একটা ধারালো স্পাইডার ওয়েব বের করে আর স্পাইডারের বের করা মোটা জালটাকে মাঝখান থেকে কেটে দেয়। আর তার এটা করতেই অগণিত মাকড়সা নেজির দিকে নিচে পড়তে শুরু করে। তখন নেজি আবারও রোটেশন টেকনিকের ব্যবহার করে, কিন্তু ওই মাকড়সাগুলোর সংখ্যা অনেক বেশি ছিল। এই কারণে নেজির রোটেশনের স্পিড ধীরে ধীরে কমতে শুরু করে আর কিডোমারু তো এটাই অপেক্ষা করছিল। নেজির স্লো হতেই ছোট ছোট মাকড়সাগুলো উপর থেকে পড়া বন্ধ হয়ে যায়। তখন কিডোমারু আবারও নেজির উপরে স্পাইডার ওয়েব দিয়ে তৈরি করা কুনাইগুলো দিয়ে আক্রমণ করে। নেজির অনেক কষ্ট হয় এই কুনাইগুলোকে ডচ করতে। তখন আবারও ওই ছোট ছোট মাকড়সাগুলো নেজির উপরে পড়তে শুরু করে দেয় আর এইবার নেজি রোটেশন টেকনিকের ব্যবহার আর করে না, 64 পনের ব্যবহার করে। এই সকল মাকড়সাগুলো এখন নেজির জুৎসুর রেঞ্জের মধ্যে রয়েছে, যে কারণে নেজি অ্যাটাক করে সেগুলোর 12টা বাজিয়ে দিচ্ছিল। কিন্তু এই ছোট মাকড়সাগুলো থামার তো নামই নিতাছিল না। এগুলো এত পরিমাণে ছিল যে নেজি 64 পনের বদলে 128 পনের ব্যবহার করে। এতে নেজির স্পিড আর অ্যাটাকের সংখ্যা
সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। আর নেজির স্পিরিটকে দেখে কিডোমারুর অবস্থা একেবারে খারাপ আর চিন্তা করে যে আমি বিশ্বাস করতে পারতাছি না, যদি সে এইভাবে আমার উপরে আক্রমণ করে তাহলে তো আমার কেল্লা ফতে হয়ে যাবে। ওই মাকড়সাগুলো পড়া বন্ধ হচ্ছিল না আর নেজির স্পিডও ধীরে ধীরে কমতে শুরু করে দেয়। আর যখনই কিডোমারু আবারও নেজির উপরে স্পাইডার ওয়েবের কুনাই দিয়ে আক্রমণ করে তখন একটা কুনাই নেজির উপরে লেগে যায়। এতে কিডোমারু বুঝতে পেরে যায় নেজির দুর্বলতা কোথায়। কিডোমারু নেজির উপরে আবারও মাকড়সা দিয়ে আক্রমণ করতে শুরু করে। আর যখন নেজি সেগুলোর উপরে আবারও 8 ট্রাইগ্রাম 64 পনের ব্যবহার করতেই যাবে তখনই নেজির পিঠের মধ্যে একটা কুনাই গিয়ে লেগে যায়। তারপরে কিডোমারু নেজির উপরে আরো গতিতে আক্রমণ করতে শুরু করে। নেজি অনেক কষ্ট করে মাকড়সা এবং কুনাইগুলোকে ডজ করতে থাকে, কিন্তু তখন নেজির উপরে আবারও 2টা কুনাই লেগে যায়। এতে নেজি আহত হয়ে নিচে পড়ে যায়। কিডোমারু তো পুরা খুশি, হা 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 হা। আমি বলেছিলাম আমি তোমার ডিফেন্সের দুর্বলতা খুঁজে বের করেই ফেলবো, এই কারণেই তোমার একটা দুর্বলতা তোমার হেরে যাওয়ার কারণ হয়েছে। আসলে নেজির একটা ব্লাইন্ড স্পট আছে। নেজি নিজের চোখগুলো দিয়ে 360 ডিগ্রি সম্পূর্ণ দেখতে পারে না, সেটার মধ্যে একটু গ্যাপ আছে। যাই হোক, তারপরেও নেজি অনেক কষ্ট করে দাঁড়িয়ে যায়। কিডোমারু বলে যে এখন আর বাহাদুরি দেখায়া কি করবা, আমাদের লড়াই তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তুমি তো আমাকে হারাতে পারবে না। আর তখনই কিডোমারু এমন একটা কিছু করে যে কারণে ওই বড় মাকড়সাটা সরাসরি নেজির উপরে গিয়ে পড়ে। তবে তার আগেই নেজি নিজের জেন্টাল ফিস্টের ব্যবহার করে ওই মাকড়সাকে একেবারে বেলুনের মতো ফাটিয়ে দেয়। আর তখনই নেজির দিকে অনেকগুলো কুনাই অনেক স্পিডে যেতে শুরু করে। আর নেজি আরেকবার কুনাইগুলোর কারণে আরো বেশি আহত হয়ে যায়। কিডোমারুর মনে হয় যে নেজি তো এইবার শেষ, কিন্তু তখনই নেজি আবারও দাঁড়িয়ে যায়। আর এটা দেখার পরে কিডোমারু রেগে গিয়ে ফাইনালি নিজের কার্স মার্ককে দ্বিতীয় লেভেলের মধ্যে নিয়ে যায় আর নিজের মুখ থেকে স্পাইডার ফ্লুইড বের করতে শুরু করে, যেগুলো দিয়ে কিডোমারু একটা তীর ধনুক বানায়। কিডোমারুকে দেখতে অনেক বেশি ভয়ানক লাগতাছিল, কোনো ডিমানের মতো। নেজি এখন অনেক বড় বিপদে আছে আর যদি এইভাবে চলতে থাকে তাহলে নেজির মৃত্যুও হতে পারে। কিডোমারু নেজির দিকে নিশানা করে নেজির উপরে আক্রমণ করে দেয়। এই তীরটা অনেক বেশি স্পিডে নেজির দিকে যেতে শুরু করে, যে কারণে সেখানে বিস্ফোরণ হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে এই তীরটা নেজির আরপার হয়ে যায়, যে কারণে সেখানে অনেক বড় বিস্ফোরণ হয়, কিন্তু নেজি কোনোভাবে বেঁচে গেছে। আর কিডোমারুকে দেখতে কেমন লাগতেছে, একেবারে রাক্ষসের মতো। কিডোমারু তো সরাসরি নেজির হার্টের মধ্যে নিশানা লাগিয়েছিল, কিন্তু নেজি কোনোভাবে সেটাকে ডজ করেছে। নেজি ঠিক সময়ে নিজের শরীরকে একটু মুভ করে দিয়েছে, যে কারণে তীরটা নেজির কাঁধের মধ্যে গিয়ে লেগেছে। কিডোমারু নেজিকে দেখার পরে বলে যে তো এখন পর্যন্ত তোমার শরীরের মধ্যে শক্তি আছে, এটা প্রথমবার হয়েছে আমার নিশানা ঠিক মতো লাগেনি, তো চলো দেখা যাক তুমি আমার নিশানা পর্যন্ত কতক্ষণ পর্যন্ত বাঁচতে পারো। নেজি সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিডোমারু বলে যে কি পালাইতে শুরু করে দিয়েছো, কিন্তু তুমি কোথাও যাইতে পারবা না, আমি তোরে পাতাল পর্যন্ত ফলো করবো। তারপরে কিডোমারু নিজের মুখ থেকে এমন একটা তীর বের করে যেটার মধ্যে মাকড়সার জাল লাগানো ছিল। কারণ হলো যখন এই তীরটা নেজির উপরে লাগবে তখন কিডোমারু নেজিকে টেনে নিজের কাছে নিয়ে আসবে। এরপরে কিডোমারু আবারও নেজির দিকে এই তীরটাকে মারে। নেজির কাছে চাকরা অনেক কম ছিল, এই কারণে নেজি অনেক দূরে যেতে পারছিল না, এই জন্য নেজি একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে যায়। আমরা দেখতে পাই যে তীরটা গাছের আরপার হয়ে গিয়ে মাটির মধ্যে পড়ে। তখনই নেজির হেডব্যান্ডও নিচে পড়ে যায়। ভাই নেজির কাম কি তামাম হয়ে গেল নাকি? দেখা তো মনে হইতাছে তীরটা নেজির মাথার ভিতরে ঢুকে গেছে। আসলে তীরটা নেজির সাইড দিয়ে চলে গেছে, এতে নেজির একটু রক্ত বের হয়েছে, কিন্তু নেজির অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। আর কিডোমারু এইবার নিজের মুখ থেকে অন্যরকম দেখতে একটা তীরকে বের করে, যেটার মাথাটা পেঁচানো ছিল। এই তীরের একটা স্পেশালিটি হলো যে এটা টার্গেটকে ফলো করে যে কোনো দিকে যেতে পারবে। আর নেজি হেসে বলে যে তাহলে আমার জন্য এটা থেকে বাঁচা একেবারে ইম্পসিবল। নেজি চিন্তা করে যদি নারুতো তুমি এখন আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? কিডোমারু বলে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমার অ্যাটাক থেকে এখন আর বাঁচতে পারবা না, তোর মৃত্যু তো আমার হাতেই লেখা আছে চান্দু। কিডোমারু আগে থেকে বেশি স্পিড এই তীরটাকে নেজির দিকে মারে। নেজি অনেক চেষ্টা করে এই তীরটা থেকে বাঁচার জন্য, কিন্তু তীরটা নেজির পেটের আরপার হয়ে একটা গাছের আরপার হয়ে গিয়ে পড়ে। নেজি একটা গাছের সাথে গিয়ে অনেক জোরে টক্কর খায়। কিডোমারু চিন্তা করে যে নেজির তো এইবার কাম তামাম হয়ে গেছে, এইবার কোনোভাবেই নেজি আর বাঁচতে পারবে না। তখনই নেজি চিন্তা করে এই পোকা তুই কইতে আইছস, তুই এখনো হিউগার পাওয়ার দেহস নাই। এই তীরটা থেকে যে মাকড়সার জালটা বের হয়েছিল সেটা সরাসরি কিডোমারুর মুখের সাথে কানেক্টেড ছিল, এই কারণে নেজি নিজের হাতের মধ্যে চাকরাকে জড়ো করে আর ওই তীরের সুতাটার মধ্যে নিজের চাকরাকে পাঠিয়ে দেয়। আর এই সুতার মাধ্যমে নেজির চাকরা গিয়ে কিডোমারুর মুখের সাথে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যায়। আর এতে কিডোমারুর সকল ইন্টারনাল অর্গানস ড্যামেজ হয়ে যায়। এটা কি হইতাছে আমার টার্গেট তো একেবারে ঠিকঠাক ছিল। কিডোমারু অনেক জোরে চিল্লান দেয় আর উপর থেকে নিচে পড়ে যায়। নেজি প্রথমে নিজের চাকরার ব্যবহার করে ওই সুতাটাকে কাটে, তারপরে অনেক দ্রুত গতিতে কিডোমারুর দিকে যেতে শুরু করে দেয়। নেজি নিজের পুরো শক্তির ব্যবহার করে জেন্টাল ফিস্ট তাইজুৎসুর ব্যবহার করে কিডোমারুর চাকরা পয়েন্টের উপরে লাগাতার আক্রমণ করতে থাকে। তারপরে কিডোমারু নিচে
পড়ে যায় আর কিডামারু একেবারে নরমাল হয়ে যায়। কিডামারু জিজ্ঞাসা করে যে তুমি এটা কিভাবে করলে, তুমি তো অনেক বেশি আহত হয়ে গেছো তাই না? নেজি বলে যে হ্যাঁ আমি আহত, কিন্তু আমি এই ব্যথাকে সহ্য করতে পারছি। একটা কথা মনে রাখবে, আমি আমার দুর্বলতাকে তোমার থেকে ভালো জানি, কিন্তু তারপরেও তুমি অনেক বেশি শক্তিশালী ছিলে। কিডামারু বলে যদিও তুমি আমাকে হারিয়ে দিয়েছো, কিন্তু তোমার অবস্থাও এখন আর ভালো না, আর যদি এই অবস্থায় থাকে তাহলে তুমি বেশিক্ষণ বেঁচে থাকতে পারবা না। নেজি বলে যে না, তুমি একেবারে ভুল, আমি এত সহজে মরতে পারবো না, কারণ হলো আমার উপরে অনেক বড় দায়িত্ব আছে। তোমরা যতই চেষ্টা করো না কেন এখন অনেক বেশি দেরি হয়ে গেছে। সাসকে উচিহা নিজের ইচ্ছা করে আমাদের সাথে এসেছে, আর সাসকেই হবে অরুচিমারুর নতুন শরীর। তোমরা কোনোভাবেই তাকে বাঁচাইতে পারবা না। না, তুমি ভুল, একজন আছে যে সাসকে উচিহাকে বাঁচাইতে পারবো। তুমি কি তার নাম জানতে চাও? তার নাম হইল নারুতো উজুমাকি। কিডামারুর সবগুলো চাকরা পয়েন্ট একেবারে বন্ধ হয়ে যায় আর মনে হয় যে কিডামারু মারা গেছে। নেজি বলে যে হ্যাঁ, আমার পুরো বিশ্বাস আছে যে নারুতো এই কাজটাকে করতে পারবে, কারণ হলো নারুতো তুমি আমাকেও ওই অন্ধকার থেকে বের করেছো, আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে বন্ধু। তখনই নেজির মুখ থেকে রক্ত বের হতে শুরু করে দেয়। নেজি মাটির মধ্যে পড়ে যায় আর নেজির পুরো জীবনের ফ্ল্যাশব্যাক আসতে শুরু করে। এদিকে এখন পর্যন্ত নেজি ফিরে আসেনি। কিবা বলে যে মনে হয় এখন আমরা শুধু তিনজনই বাকি আছি। নারুতো বলে যে আরে কিবা চিন্তা করিস না, নেজি আর চোজি অবশ্যই ফিরে আসবে। নেজি আসল চ্যাম্পিয়ন, নেজি কখনোই এত সহজে হার মেনে নিবে না। তুমি দেখবা যে নেজি আর চোজি খুব শীঘ্রই ফিরে আসবে। এখন কিছুক্ষণ পরেই রাত হয়ে যায় আর কিবা শত্রুদের গ্রান অনুযায়ী বলে যে আমরা তাদের কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমাদের শত্রু আছে 2 জন আর আমরা হলাম 3 জন, তো আমাদের জেতার চান্স অনেক বেশি। নারুতো বলে ও তাই নাকি, 3 জনের সামনে 2 জন, এটা তো খুব সহজেই হয়ে যাবে। আরে তুমি কি কইতেছ, তুমি কি আকামারুকে ভুলে গেছো নাকি? শিকামারু বলে যে আরে সরি, আমি আকামারুর কথা তো ভুলেই গেছিলাম। আকামারু তো আছে আমাদের টিমের মধ্যে, তার মানে হলো এখন 4 জন ভার্সেস 2 জন, তো এটা ধরে নাও যে আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। তোমরা দুজনে চিন্তা করো না, আমি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে তাদের দুজনকে সহজেই হারিয়ে দিতে পারবো। শিকামারু বলে যে নারুতো আমাদের একটা টিম অনুযায়ী কাজ করতে হবে, মনে আছে তো তোমার? শিকামারু বলে যে আক্রমণ করার আগে আমাদেরকে সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই আমরা তাদের উপরে আক্রমণ করব। এখন তাদের প্ল্যান হলো নারুতো এবং শিকামারু ওই 2 জনকে লড়াইয়ে ব্যস্ত রাখবে। এই সুযোগে কিবা সাসকেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে, আর যখন কিবা সাসকেকে নিয়ে পালিয়ে যাবে তখন নারুতো এবং শিকামারু সেখান থেকে পালিয়ে যাবে। আর যদি এটা রাতের অন্ধকারে করার চেষ্টা করে তাহলে ওদেরই বিপদ হতে পারে, ওরা হারিয়েও যেতে পারে। এই কারণে আমরা এখন সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাছাড়া এখন শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু কাজ করবে না। এদিকে অরুচিমারুর চেলাগুলোর মধ্যে থেকে সাকন বলে যে ওরা দুজন কি করতেছে, ওদের তো কোনো খবর নাই, ওরা কি মারা গেছে নাকি জীবিত আছে, ওদের তো কোনো খবর নাই, ওরা কি মারা গেল নাকি? তাইয়া বলে যে তাদের কথা চিন্তা করা বন্ধ করো, আমাদের অরুচিমারুর প্ল্যানকে কমপ্লিট করতে হবে। একদিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ল্যান্ড অফ ফায়ারের জঙ্গল থেকে পার হতে পারিনি। তুমি ঠিক বলেছো, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সাউন্ড ভিলেজের মধ্যে পৌঁছাতে হবে। এদিকে সাউন্ড ভিলেজ মানে অরুচিমারুর হাইড আউট থেকে আমরা অনেক জোরে জোরে চিল্লানোর শব্দ শুনতে পাই। আরে এখানে কি হইতাছে? ভিতরে আমরা দেখতে পাই যে অরুচিমারু তো জোরে জোরে চিল্লাইতাছে। আসলে থার্ড হোকাগের ওই সিলিং জুৎসুর কারণে অরুচিমারুর হাতের সাথে সাথে এখন পুরো বডি পচতে শুরু করে দিয়েছে। এই জন্য অরুচিমারুর যত তাড়াতাড়ি সম্ভব একটা নতুন বডির দরকার, যদি না পায় তাহলে অরুচিমারুর কেল্লা ফতে। আর গোসল করার সময় অরুচিমারু চিল্লাইতাছিল। কাবুটো সেখানে চলে আসে। অরুচিমারু কাবুটোকে বলে যে সাসকে কি এখানে আইছে নাকি এখনো আসে নাই, কিন্তু এটা বলার পরে অরুচিমারু আবারও চিল্লাইতে শুরু করে দেয়। কাবুটো বলে যে লর্ড অরুচিমারু, আপনার যত তাড়াতাড়ি সম্ভব একটা নতুন বডি নিতে হবে, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে যান, আপনার জন্য আমি একটা নতুন বডি রেডি করতেছি। আসলে অরুচিমারু প্রথমে সাসকেকে ট্রেনিং করাতে চায়, তারপরে যখন সাসকে পাওয়ারফুল হয়ে যাবে তখন গিয়ে অরুচিমারু সাসকের বডিকে নিয়ে নিবে। এরপরে কাবুটো একটা জেলখানার সামনে চলে আসে, যেখানে অরুচিমারু অনেকগুলো ক্রিমিনালকে বন্দি করে রেখেছে। আসলে অরুচিমারু পালিয়ে যাওয়া ক্রিমিনাল এবং নিনজাদেরকে ধরে বন্দি করে রাখে তাদের উপরে এক্সপেরিমেন্ট করার জন্য। কাবুটো একটা রিলিজিং জুস্তুর ব্যবহার করে সবগুলোকে মুক্ত করে দেয়। এটা করতেই সবগুলো দরজা খুলে যায় আর অপরাধীগুলো বের হয়ে চলে আসে। তখনই কাবুটো তাদেরকে বলে যে তোমরা সবাই আমার কথাকে মনোযোগ দিয়ে শোনো। আর সেখানে থাকা সবাই কাবুটোকে দেখতে শুরু করে দেয়। কাবুটো বলে যে তোমরা কি এই জেলখানা থেকে বের হয়ে যেতে চাও? সবাই বলতে থাকে যে হ্যাঁ 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 আমরা বের হতে চাই। কাবুটো বলে যে কিন্তু একটা সমস্যা আছে, তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনই বের হতে পারবে, আর তোমাদের মধ্যে থেকে ওই ভাগ্যবান কে হবে সেটা তোমাদেরকেই ডিসাইড করতে হবে। তোমাদের কাছে মাত্র 10 মিনিট আছে। এটা বলার পরে কাবুটো সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা রুমের মধ্যে কারো চিকিৎসা চলতেছিল। এখানে একটা সিসিটিভি ক্যামেরাও ছিল। আর যখন ওই ক্রিমিনাল গুলো মুক্ত হওয়ার জন্য লড়াই করছিল তখন কাবুটো তাদেরকে এখানে
এখান থেকেই দেখছিল। তখনই ওই বিছানায় শুয়ে থাকা লোকটা কথা বলতে শুরু করে, যার নাম হলো কিমিমারু। সে কাবুটোকে বলে যে তাহলে এইবারও আমাকে চুজ করা হয়নি তাই না? কাবুটো বলে নিজের শক্তিকে বাঁচিয়ে রাখো, তুমি নিজের দায়িত্বকে অবশ্যই পূরণ করতে পারবে, কারণ হলো তোমার কাছে সময় অনেক কম আছে। কিন্তু সে বলে যে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার মারা যাওয়ার পরে আমার জায়গাটা কে নিবে? কাবুটো বলে যে তোমার চিন্তা করার দরকার নেই, তোমার জায়গা নেওয়ার মতো একটা লোককে পাওয়া গেছে, আর তার কাছেও তোমার মতোই একটা কেকে গেনকাই রয়েছে, তার নাম হলো সাসকে উচিহা। সমস্যা হলো যে তাকে এখানে আনার জন্য সাউন্ড নিনজাদেরকে পাঠানো হয়েছে। এতক্ষণে তো সাসকে উচিহার এখানে চলে আসার কথা ছিল, কিন্তু সে এখন পর্যন্ত এখানে পৌঁছাতে পারেনি। কিমিমার বলে যে তাহলে আমি বুঝতে পেরে গেছি, আমার কাজ শরীর দেওয়ার না, তার বদলে আমাকে একটা নতুন শরীর খুঁজে এনে দিতে হবে, তারপরেও আমি অরুচিমারু স্যারের জন্য এই কাজটা করব। মনে হচ্ছে এটাই হলো একমাত্র রাস্তা যেটার মাধ্যমে আমি আমার প্রতিভাকে দেখাইতে পারবো। এটা বলার পরেই ফাইনালি কিমিমারু উঠে বসে পড়ে আর নিজের কাজকে কমপ্লিট করার জন্য সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই কাবুটো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে ওই লড়াইয়ের পরে সেখানে শুধু একজন বেঁচে আছে, আর সে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, এখন তুমি কাদের জন্য অপেক্ষা করতেছো? এখন আমি শুধু একাই বেঁচে আছি, তুমি বলেছিলে যে একজনই এখান থেকে বের হতে পারবে, এই জন্য আমাকে এখন এখান থেকে বের হতে দাও। আর তখনই সেখানে থাকা একটা দরজা খুলে যায়, আর যেটা থেকে অরুচিমারু বের হয়ে আসে। অরুচিমারুকে দেখার পরে লোকটা একেবারে ভয় পেয়ে যায়। অরুচিমারু তাকে বলে যে স্বাগতম তোমাকে, তুমি এখন আমার নতুন বডি হবে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? তখন লোকটা বলে যে হ্যাঁ অরুচিমারু, আপনি আমার ক্ল্যানকে বন্দি করে রেখেছেন, তাদেরকে প্লিজ ছেড়ে দেন, এটাই হলো আমার শেষ ইচ্ছা। অরুচিমারু বলে যে আচ্ছা হয়ে যাবে, আর তুমি চিন্তা করো না, তুমি আমার ভিতরে সবসময় জীবিত থাকবে। আর এরপরেই অরুচিমারু তার বডির ভিতরে ঢুকে পড়ে, এর মাধ্যমে অরুচিমারুর একটা নতুন শরীর হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে সকাল হয়ে গেছে। সাকন এবং তাইউয়াও ল্যান্ড অফ ফায়ারের জঙ্গলের বাইরে চলে আসে, তবে নারুতো, শিকামারু এবং কিবা হঠাৎ করে তাদের সামনে চলে আসে। সাকন বলে যে আরে এটা কেমনে হইলো, ওরা দুইজন আইলো না, এরা তিনজন কেমনে আয়া পড়লো? নারুতো বলে তাদের কথা চিন্তা করা বন্ধ করো, এখন নিজেদের চিন্তা করো, তোমরা তিনজন আবারও এখানে চলে আসো, এখন তোমরা আর বাঁচতে পারবা না। সাকন এটা বলার পরে তাদের উপরে আক্রমণ করে দেয়। তখন নারুতো রাসিংগানকে বানিয়ে ফেলে, কিন্তু সাকন হঠাৎ করে নারুতোর ওই হাতকে ধরে ফেলে যেটার মধ্যে রাসিংগান ছিল। কিন্তু আসল ব্যাপার হলো যে এই নারুতো আসল নারুতো ছিলই না, এটা তো হলো শ্যাডো ক্লোন। নারুতোর শ্যাডো ক্লোনকে চিরে কিবা সরাসরি সাকনের উপরে আক্রমণ করতে আসে, কিন্তু সাকন সেটাকে ডজ করে ফেলে। তবে কিবা এইবার তাইউয়ার দিকে যেতে শুরু করে দেয়, তাইউয়াও সেখান থেকে সরার চেষ্টা করে, তবে শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে তাইউয়াকে ধরে ফেলেছে। কিন্তু কিবা তাইউয়ার উপরে আক্রমণ না করে ওই বক্সটাকে নিয়ে নেয় যেটার ভিতরে সাসকে রয়েছে, আর ওই ডাব্বাটাকে নারুতোকে দিয়ে দেয়। শিকামারু এদের দুজনকে বলে, নারুতো, কিবা, এখন আমাদের পালানোর সময়, তাড়াতাড়ি সাসকে নিয়ে এখান থেকে পালাও। এরা তিনজনে একসাথে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। সাকন নিজের কার্স মার্ককে অ্যাক্টিভ করে ফেলে এবং তাদের পিছনে পিছনে যেতে শুরু করে দেয়। কিবা এবং আকামারু ওদেরকে থামানোর জন্য গাছের মধ্যে পেপার বোম লাগাতে থাকে, কিন্তু তখনই সাকন নিজের হাত থেকে সুতা বের করে আর আকামারুকে একটা গাছের ডালের সাথে পেঁচিয়ে ফেলে। আর সাকন যখন আকামারুর উপরে আক্রমণ করবেই তখনই কিবা সেখানে চলে আসে। কিবা আকামারুকে বাঁচিয়ে ফেলে, কিন্তু তখনই ওদের লাগানো এই পেপার বোম একটা ফেটে যায়, অনেক বড় একটা বিস্ফোরণ হয়। এতে কিবা, আকামারু এবং সাকন অনেক বড় একটা গর্তের ভিতরে গিয়ে পড়ে যায়। নারুতো এটা দেখার পরে বলে যে আরে এটা কি হইলো, আমাদেরকে তো এখন কিবাকে বাঁচাতে হবে। শিকামারু বলে এই গর্তটা অনেক বেশি গভীর, আমাদেরকে সাবধানতার সাথে নিচে নামতে হবে। কিন্তু তখনই তাইউয়া ওদের সামনে চলে আসে। শিকামারু বলে যে নারুতো, ওকে আমি দেখে নিতাছি, তুমি সাসকে নিয়ে ভিলেজের দিকে যেতে শুরু করো, তোমার এখন এই মিশনকে যেভাবেই হোক সম্পূর্ণ করতে হবে। কিন্তু শিকামারু, নারুতো, আমার চিন্তা করার দরকার নাই, যাও এখান থেকে। আর তখনই তাইউয়া কাউকে দেখে ফেলে। এটা দেখার পরে তাইউয়া অনেক বেশি অবাক হয়ে যায়, আর শেষ পর্যন্ত সেখানে কিমিমারুর এন্ট্রি হয়ে গেছে। কিমিমারু উপর থেকে লাফ দিয়ে সরাসরি সাসকের ডাব্বার কাছে এসে সাসকের ডাব্বার মধ্যে লাথি দিয়ে দেয়। আর নারুতো এবং শিকামারুর কিছু বুঝতে পারার আগেই কিমিমারু সাসকের ডাব্বাকে নিয়ে সেখান থেকে লাফ দিয়ে দেয়। কিমিমারু সাসকের ডাব্বাকে নিয়ে অন্য একটা গাছের ডালের মধ্যে চলে আসে। নারুতো এবং শিকামারু তো কিছুই করতে পারে না। তাইউয়া বলে যে কিমিমারু, তুমি এখানে কি করতাছো? তুমি তো অসুস্থ ছিলে তাই না? কিন্তু কিমিমারু বলে যে প্রথম আমার জবাব দাও, তোমাদের আসতে এত দেরি হচ্ছিল কেন? আর তোমার সাথে আসা বাকি তিনজন কোথায়, তাদের কি হয়েছে? তাইউয়া বলে যে তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার রোগটা অনেক বেশি জটিল। ও তাই নাকি তাইউয়া, তাহলে তুমি এটাকে আমার শেষ কাজ বলতে পারো। এই ডিব্বার ভিতরেই আমার মাস্টার অরুচিমারুর ভবিষ্যৎ রয়েছে। নারুতো বলে যে কি কি কইলি তুই, এখন সাসকে কোথাও যাবে না। কিন্তু কিমিমারু হঠাৎ করে তাইউয়ার পিছনে চলে আসে আর বলে যে তাইউয়া, যদি আমি চাই এখনই তোমাকে শেষ করে দিতে পারি, কিন্তু আমি তোমাকে তোমার প্রাণের ভিক্ষা দিতেছি, কারণ তোমাকে এখনো একটা কাজকে সম্পূর্ণ করতে হবে। এখন এই দুই জোকারকে তোমারই হ্যান্ডেল করতে হবে, আর আমাকে নিরাশ করার চিন্তাও কইরো না, ঠিক আছে?
কিমিমারু এটা বলার পরেই সাসকের ডিব্বাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে দেয় ওরোচিমারুর হাইড আউটের দিকে। এতে নারুতো অনেক বেশি রেগে যায়। তখন শিকামারু নারুতোকে একটা প্ল্যানের কথা বলে, তবে আমরা দেখতে পাই যে তাইউয়া একটা বাঁশিকে বের করে। তাইউয়া বলে যে এখন তাইউয়ার কাজ হলো এই দুইজনকে যে কোনো ভাবে এখানে থামিয়ে রাখা, যেন কিমিমারু খুব সহজেই ওরোচিমারুর হাইড আউটে পৌঁছাতে পারে। এদিকে শিকামারু নারুতোকে নিজের প্ল্যান বুঝিয়ে দেয়। তারপরে ওরা দুজনে একসাথে তার উপরে আক্রমণ করে। শিকামারু নিজের কুনাই দিয়ে তাইউয়ার উপরে আক্রমণ করে, কিন্তু তাইউয়া নিজের বাঁশি দিয়ে শিকামারুর আক্রমণকে থামিয়ে দেয়। নারুতোকেও দেখতে পাই নারুতো তাইউয়ার দিকে আক্রমণ করতে যাইতেছিল, কিন্তু তাইউয়ার উপরে না আক্রমণ করে নারুতোর সামনের দিকে চলে যায়। নারুতো বলে যে হা 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 আমাকে ধরতে পারবা না। নারুতো সাসকেকে থামানোর জন্য কিমিমারুর দিকে যেতে শুরু করে। তাইউয়াও তখন নারুতোকে থামাতে যেতে চায়, তবে শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর ব্যবহার করে। এতে তাইউয়া লাফ দিয়ে অন্য একটা গাছের ডালে চলে যায় আর বলে যে এগুলো কি করতাছস তুই কি ভালোভাবে লড়াই করতে পারোস না? শিকামারু বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি তো এখন তোমার সময়কে নষ্ট করব। তাইউয়া বলে তোমার কি আসলেই মনে হয় তোমার ওই গাদা বন্ধু কিমিমারুকে হারিয়ে দিবে? এটা কোনোভাবেই হতে পারবে না। শুধু একটু দেখো, তুমি এক এক করে তোমার সকল বন্ধুকে হারিয়ে দিয়েছো, তারপরেও তোমার মনে হইতাছে যে এই মিশন কমপ্লিট করতে পারবা? শিকামারু বলে চিন্তা করার দরকার নেই, আমি তোমাকে কিছু বুঝাইতাছি। প্রথম ব্যাপার হলো যে আমার বন্ধুরা এখনো মারা যায়নি, তারা সবাই এখনো জীবিত আছে। আর দ্বিতীয় কথা হলো আমি অনেক বেশি অলস, কিন্তু একটা কাজ আছে যেটা করতে আমি একেবারেই অলসতা করি না, আর সেটা হলো আমার বন্ধুদের উপরে বিশ্বাস করা। এটা আমি অলসতার সাথেই খুব ভালোভাবে করতে পারি। আর বন্ধুদের সাথে ফ্রি ফায়ার খেলার দিন তো এখন শেষ, এই কারণে এখন আমি নিনজা খেলতাছি। আর তৃতীয় কথা হলো যে আমরা বারমুডার জঙ্গলের মধ্যে ল্যান্ডিং করেছি, এখন জানি না কি হবে, কিন্তু বুইয়া নেওয়া হলো আমাদের মিশন। আর যদি 1%ও চান্স থাকে তাহলে আমরা বুইয়া নিয়েই ছাড়বো। শিকামারুর কথা শোনার পরে তাইউয়া সামানিং জুৎসুর পারফর্ম করে। এতে সেখানে 3টা বড় বড় রাক্ষস সামান হয়ে যায়। এদের মধ্যে থেকে একটারও চোখ খোলা ছিল না, সবগুলো পট্টি দিয়ে বাঁধা ছিল। এই সামানিং জুৎসু করার পরে তাইউয়া বলে যে আরে ঠিক মতো গান চালাইতে পারোস না, কিন্তু বড় বড় কথা কস নোবরা, কিন্তু এখন সময় হলো যে বাঁশি বাজায়া তোমাকে মেরে ফেলার। শিকামারু বলে আরে এইটা কি হইলো, আজকের দিনটাই একেবারে ভালো না। এদিকে নারুতো কিমিমারুর পিছনে পিছনে যাইতাছিল। সাসকেকে থামানোর জন্য এত বেশি রেগে রয়েছে যে নারুতোর ভিতর থেকে 9 টেলের চাকরা বের হতে শুরু করে দেয়। আমি আইতাছি সাসকে, আর একটু অপেক্ষা করো। আর তখনই আমরা দেখতে পাই যে কিমিমারু ল্যান্ড অফ ফায়ারের জঙ্গল থেকে বের হয়ে একটা খোলা ময়দানের মধ্যে চলে এসেছে। আর ঠিক তখনই নারুতো সেখানে চলে আসে। নারুতো তো অনেক বেশি রেগে রয়েছে। কিমিমারু নারুতোকে দেখার পরে চিন্তা করে তাইউয়া তুই আমারে আবারও নিরাশ কইরা দিলি, তবে এই ছেলেটার ভিতরে তো অন্যরকম শক্তি রয়েছে, আমি এমনিতেই সেটাকে ফিল করতে পারতাছি। নারুতো কিমিমারুকে বলে ওরোচিমারু কি করতে চায় সাসকের সাথে? সাসকে তো এখন একটা পিচ্চি। কিমিমারু বলে যে আমার মাস্টার ওরোচিমারুর আত্মা হলো অমর, কিন্তু আত্মা অমর হলেই যে বডি অমর হবে এটা কিন্তু না। এই কারণে এখন তার আত্মার জন্য অনেক শক্তিশালী একটা শরীরের দরকার। তাহলে তুমি বলতে চাইতাছো ওরোচিমারু সাসকের শরীরের ব্যবহার করবে? আমি তো এটা কখনোই হতে দিতে পারবো না, তরে আমি খাইছি এখন। নারুতো এটা বলার পরে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। আর 9 টেলের চাকরা ব্যবহার করার কারণে নারুতো এখন 1000 অথবা তার থেকেও বেশি শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে। নারুতোর সবগুলো ক্লোন একসাথে তার উপরে আক্রমণ করে দেয়। তখন আমরা দেখতে পাই যে কিমিমারু নিজের হাত থেকে 2টা ওয়েপেন বের করে, যেগুলো কিমিমারুর হাড্ডি আর নারুতোর শ্যাডো ক্লোনগুলোর সাথে খুব সহজেই লড়াই করতে পারছিল। এদিকে আমরা দেখতে পাই যে তাইউয়া নিজের বাঁশি বাজাতে শুরু করে, যেটার নাম হলো মেলোডি অফ ডেথ। এই কারণে ওই 3টা রাক্ষস একসাথে শিকামারুর উপরে আক্রমণ করে দেয়। তাইউয়া নিজের বাঁশির মাধ্যমে এই 3টা দানবকে কন্ট্রোল করতে পারে। শিকামারু অনেক কষ্ট করে নিজেকে বাঁচায়, আর তাইউয়া তো নিজের কার্স মার্ককে পুরো বডির মধ্যে ছড়িয়ে দেয়, যে কারণে ওই 3টা রাক্ষস আগে থেকে অনেক বেশি ভয়ানক হয়ে যায়। তারা শিকামারুর উপরে আক্রমণ করে। শিকামারু বলে যে ভাই এডি কি হইতাছে, আমি কি বাঁচতে পারবো? আমি এখন কি করবো? কেউ আমার একটা গুলওয়াল দাও। আর যখন ওই ব্লাস্ট হয়েছিল তখন সাকন, কিবা এবং আকামারু একটা গর্তের ভিতরে পড়ে গেছিল, কিন্তু কোনোভাবে তারা 3 জনেই বেঁচে যায়। আর এখন সাকন এবং কিবার লড়াই শুরু হয়ে যায়। কিবা সাকনের উপরে পিছন থেকে হামলা করে দেয়, কিন্তু সাকনের পিঠের মধ্যে আরেকটা মাথা ছিল, যে কারণে সাকন কিবার অ্যাটাককে ব্লক করে কিবার উপরে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে। এতে কিবা সরাসরি নদীর মধ্যে গিয়ে পড়ে। আকামারু কিবার কাছে চলে আসে, আর কিবা মনে মনে চিন্তা করে এটা কিভাবে হতে পারে, আমি তার পিঠের মধ্যে অনেক পাওয়ারফুল অ্যাটাক করেছিলাম, কিন্তু তারপরেও সে আমার অ্যাটাককে দেখে ফেলেছে। রেডি হয়ে যাও আকামারু, এখন আমরা 2 দিক থেকে একসাথে আক্রমণ করব। আকামারু আবারও কিবার রূপে ট্রান্সফর্ম হয়ে যায়, আর দুজনেই অনেক তাড়াতাড়ি ঘুরতে ঘুরতে সাকনের পিছনে এবং সামনে থেকে একসাথে আক্রমণ করে। এতে সেখানে একটা বিস্ফোরণ হয়, তবে তারপরে আমরা দেখতে পাই যে সাকন আকামারুকে একটা ঘুষি মারে, আর আকামারু একটা পাথরের সাথে টক্কর খেয়ে নিজের আসল রূপে চলে আসে। সাকন কিবাকেও একটা ঘুষি মারে, কিবাও গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা খায়। তারপরে সাকন কিবার গলা টিপে ধরে, তার সাথে সাথেই সাকন নিজের কার্স মার্ককে পুরো বডির মধ্যে ছড়িয়ে দেয়। সাকন বলে যে কি মনে হয়
হয় তোমার? আমাদের পার্টনারশিপ অনেক ভালো, তাই না? আর এটা হলো আমার ভাই, আমার ভাইয়ের নাম হলো উকন। আর উকন বেশিরভাগ সময় আমার ভিতরে থেকে ঘুমিয়ে থাকে, কিন্তু যখন খেলার টাইম আসে তখন সে বাইরে চলেই আসে। তারপরে সাকন নিজের কার্সমার্ককে সেকেন্ড স্টেজে নিয়ে যায়, যে কারণে সাকন অনেক বেশি ভয়ানক হয়ে যায়। ওকে দেখতেও একটা ডিমানের মতো লাগছিল। তখনই আকামারু কিবাকে বাঁচানোর জন্য কিবার দিকে যেতে থাকে, আর কিবাও কোনোভাবে সাকনের হাত থেকে ছুটে যায়। তখন সাকন আকামারুর দিকে আক্রমণ করতে আসে, তবে আকামারু লাফ দিয়ে সাকনের উপর দিয়ে চলে যায়। তবে সাকন গিয়ে কিবাকে অনেক খারাপ ভাবে মারতে শুরু করে দেয়। কিবা আবারও কোনোভাবে সাকন থেকে দূরে চলে যায়, আর আকামারুকে একসাথে নিয়ে একটা ট্রান্সফরমেশন জুৎসু করে। এতে আকামারু এবং কিবা অনেক বড় একটা কুকুরে ট্রান্সফর্ম হয়ে যায়। সাকন বলে যে এটা কি? এটা তো একটা বড় একটা কুকুর, এটা আমাদেরকে কি করতে পারবে? কিন্তু কিবা যে ট্রান্সফর্ম করেছে সেটা অনেক ভয়ানক ছিল। তখনই আকামারু লাফ দিয়ে অনেক গতিতে ঘুরতে শুরু করে, ফ্যাং ওভার ফ্যাং। আকামারুর এই অ্যাটাকটা এত বেশি ভয়ানক ছিল যে এর সাথেই দুই ভাই একেবারে আলাদা আলাদা হয়ে যায়। এতে কিবা আর আকামারুর মনে হয় যে এরা দুজনে সাকনকে মেরে ফেলেছে, কিন্তু তখনই এদের দুজনের শরীর থেকে হাত আর পা বেরিয়ে আসে। কিবা এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে আবারও এদের দুজনের উপরেই ফ্যাং ওভার ফ্যাংয়ের ব্যবহার করে, কিন্তু সাকন এবং উকন লুকিয়ে পড়ে। যখন কিবা আবারও ঘুরে এদের দিকে যাইতেছিল তখন এরা দুই ভাই একসাথে সামানিং জুৎসুর ব্যবহার করে। এরা দুজনে একটা লেজেন্ডারি দেওয়ালকে সামান করে, যে কারণে কিবা আর আকামারু ওই দেওয়ালের সাথেই ধাক্কা খায়। তখনই উকন কিবার উপরে একটা ঘুষি মারার জন্য যেতে শুরু করে। আসলে কিবা আর আকামারু আবারও নর্মাল হয়ে গেছিল। তখন আকামারু ওই ঘুষিটাকে নিজের উপরে নিয়ে নেয়, যে কারণে আকামারু নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপরেই ওরা দুই ভাই আবারও কোথাও লুকিয়ে পড়ে, কিন্তু তখনই কিবা একটা শব্দ শুনতে পায়। কি ব্যাপার, কি হয়েছে? আসলে উকন কিবার বডির ভিতরেই ঢুকে গেছে। এটা দেখার পরে তো কিবার গান ফেটে যায়, ওর তো পুরো অবস্থা খারাপ। ভাই এটা কি হইলো? কিবা উকনকে ঘুষি মারে, কিন্তু উকন কিবার হাতে ধরে ফেলে আর বলে যে আরে পিচ্ছি, তুই আমাকে হারাইতে পারবি না, আমি এখন তোর সব চাকরা খেয়ে ফেলবো। এটা শোনার পরে কিবা একটা কুনাই বের করে আর নিজের উপরে আক্রমণ করে দেয়। আর কিবার এটা করতেই উকনের মুখ থেকেও রক্ত বের হয়ে আসে। যত ব্যথা কিবার হবে তত ব্যথাই উকনেরও হবে। আর ব্যথা সহ্য না করতে পেরে উকন কিবাকে বলে যে পাগল, তুই কি আমাকে মারতে গিয়ে নিজেকেও মেরে ফেলবি নাকি? কিবা বলে আরে না না, আমরা দুইজনে তো একসাথে মরবো, চলো এটাকে আরেকবার ট্রাই করে দেখি তোমার সাথে কি হয়, তুমি আগে মারা যাও নাকি আমি? কিবা আবার ওই কুনাই দিয়ে নিজের উপরে আক্রমণ করে, আর এরা দুজনেই একসাথে ব্যথার কারণে চিল্লাতে শুরু করে। কিবা নিজের উপরে তৃতীয়বার আক্রমণ করার আগেই উকন নিজে থেকেই শরীর থেকে বের হয়ে যায়, আর আমরা দেখতে পাই যে উকনের পেট থেকেও কিবার মতোই রক্ত বের হয়ে আসছে। তবে কিবা সময় নষ্ট করে না, কিবা তখনই উকনের উপরে স্মোক বম ছুড়ে মারে, এতে সেখানে ধোঁয়ায় ভরে যায়। উকন সেখান থেকে বের হতেই দেখতে পায় যে কিবা সেখান থেকে গায়েব হয়ে গেছে, কিন্তু আকামারু তো সেখানেই পড়ে রয়েছে। এটা তো হতেই পারে না, কিবা আকামারুকে রেখে চলে যাবে? কিন্তু আকামারুকে দেখার পরে উকন বলে যে হ্যাঁ, বিশ্বাসঘাতক কোথাকার, নিজের কুত্তাকে এখানে রেখেই চলে গেছে, চলো কোনো ব্যাপার না, আমি ওর কুত্তাকেই মেরে ফেলি। উকন তখন আকামারুর দিকে যেতে শুরু করে আকামারুকে মেরে ফেলার জন্য, কিন্তু হঠাৎ করে আকামারুর শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করে, আর আকামারু হঠাৎ করে ফেটে যায়, যেটার ভিতর থেকে অনেকগুলো কুনাই বের হয়ে আসে, আর এগুলোর মধ্যে থেকে অনেকগুলো কুনাই উকনের উপরে লেগে যায়। এদিকে আমরা দেখতে পাই যে কিবা কোনোভাবে আকামারুকে নিয়ে সেখান থেকে চলে এসেছে। কিবা আকামারুকে নিয়ে সেখানে লুকিয়ে রয়েছে, কিন্তু কিবার এখনো রক্ত বের হচ্ছিল, কিন্তু কিবা কোনোভাবে এই ব্যথাটাকে সহ্য করে নিজের পুরনো দিনের কথা মনে করতে শুরু করে। যখন কিবা এবং আকামারুর প্রথমবার দেখা হয়েছিল ঠিক তখনই সিন শিফট হয়, আর আমাদের নারুতো এবং কিমিমারুর লড়াই দেখানো হয়। কিমিমারু তো অলরেডি নারুতোর অর্ধেক শ্যাডো ক্লোনকে ধ্বংস করে দিয়েছে, আর আমরা এখানে কিমিমারুর আসল পাওয়ারকে দেখতে পাই, যেটা হলো কিমিমারুর গেকে গেনকাই। কিমিমারু আসলে নিজের বডি থেকে হাড্ডি বের করতে পারে, যেগুলো কিমিমারুর ওয়েপেনের মতো কাজ করে। এটা দেখার পরে তো নারুতো বুঝতেই পারে না এগুলো আসলে কি। নারুতো চিন্তা করে এটা কি মানুষ নাকি কোনো জন্তু। এদিকে আহত ওকন অনেক কষ্ট করে সাকনের কাছে আসে, আর ওকনকে এত আহত দেখে সাকন একেবারে অবাক হয়ে যায়। ভাই তোর এইরকম অবস্থা কে করলো? সাকন তো একেবারে কান্না করতে শুরু করে দেয়। সাকন বলে যে আমি ওকে খুঁজে বের করে একেবারে শেষ করে দেব, কিন্তু এখন আমার অবস্থা খারাপ। তারপরে ওকন সাকনের বডির ভিতরে ঢুকে পড়ে। সাকন বলে যে আমি জানতাম না এই পিচ্ছি তোমার এইরকম অবস্থা করে দিবে, কিন্তু তুমি চিন্তা করার দরকার নেই ভাই, আমরা দুজনে একসাথে মিলে ওই বাচ্চাকে শেষ করব। এরপরে সাকন কিবাকে খুঁজে বের করার জন্য চলে যায়, আর আমরা দেখতে পাই যে সাকন কিবার রক্তকে ফলো করতে করতে একটা পাথরের কাছে পৌঁছে যায়। সাকনের মনে হয় যে এখানেই কিবা আর আকামারু লুকিয়ে রয়েছে, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখতে পাই যে কিবা আর আকামারু তো সেখানে নেই, সেখানে তো শুধু কিবার জ্যাকেট পরে রয়েছে। সাকন বলে যে পালাও, যত পালাতে পারো পালাও, কিন্তু আমার কাছ থেকে বাঁচতে পারবা না, আমি তোমাদের দুজনকে ধরে কেল্লা ফতে করে দিব। এদিকে শিকামারু তাইউয়াকে দেখে চিন্তা করে তাহলে
তাহলে সে নিজের বাঁশির মাধ্যমে এই তিনটা দানবকে কন্ট্রোল করতেছে। শিকামারু বলে যে খুব ভালো, তোমার তো একটা পাপেট মাস্টার হওয়ার দরকার ছিল, তোমার টাইমিং এবং পজিশন অনেক বেশি একুরেট। তারপরে তাইউই আবারও বাঁশি বাজাতে শুরু করে দেয়। তখন এই তিন দানব আবারও শিকামারুর উপরে আক্রমণ করে দেয়। শিকামারু কোনোভাবে কষ্ট করে এদের অ্যাটাককে ডজ করে, তবে এই তিন দানব হঠাৎ করে নিজেদের মুখ থেকে ভূত বের করে। শিকামারু চিন্তা করে যে ভাই এইগুলা কি আবার ভূতের মতো দেখতে, আমি এখন কি করবো। এগুলোর মধ্যে থেকে একটা এসে শিকামারুর হাতের মধ্যে কামড় দিয়ে দেয়। এতে শিকামারুর হাতের মধ্যে কোনো ড্যামেজ হয় না, তবে তারা তো শিকামারুর চাকরাকে খেয়ে ফেলেছে। আসলে এই ভূতগুলোর কাজই হলো মানুষদের চাকরাকে খেয়ে ফেলা। এতে ধীরে ধীরে মানুষ এমনিতেই দুর্বল হয়ে যাবে, আর তখন তাদেরকে মারতে খুবই সহজ হবে। শিকামারুর অনেক কষ্ট হইতাছিল এই তিনটা থেকে নিজেকে বাঁচাইতে। ভাই সাব, এখন শিকামারু কি বাঁচতে পারবো নাকি পারবো না সেটা আমরা পরের ভিডিওতে জানবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।